বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সম্প্রতি 5 দিনের এক সফরে ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠকে অংশ নিয়েছেন এবং তারপর গতকাল সম্ভবত ফিরেছেন ঢাকায়। যেভাবে জরুরি তলব পেয়ে দুবাই থেকে তাকে উড়ে যেতে হয়েছিল আমেরিকায়, তাতে মানুষের মনে প্রশ্ন ছিল, কেন এই ডাক, এত জরুরি তলব কেন, এবং কাদের সঙ্গে বৈঠক করেছেন, কি বিষয় নিয়ে বৈঠক হয়েছে এবং কি বার্তা নিয়ে তিনি ফিরেছেন। এই প্রশ্নগুলোর উত্তর যতটা জোগাড় করতে পেরেছি সেগুলো অল্প কথায় রাখবো আপনাদের সামনে। তবে প্রথমেই একটা কথা বলে রাখি, ক্যালকাটা ডায়ালগস আমার এই চ্যানেল বড় কোনো সংবাদ মাধ্যম নয়, নিতান্তই ছোট একজন ইউটিউবার। আমি আমেরিকার ওয়াশিংটন থেকে যে বন্ধু আমাকে এসব খবর দিয়েছেন তিনি অবশ্য একটি বড় বিদেশি সংবাদ মাধ্যমে কাজ করেন, সুতরাং আমাকে পাঠানো তার সংবাদ যে একেবারে জল্পনার ওপর নির্ভর করে বা কল্পনার উপরে নির্ভর করে হয়েছে তা নয়। তাহলে আসা যাক কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, প্রথমে সেই বিষয়টা নিয়ে আলোচনা হোক। খলিলুর রহমান মার্কিন প্রশাসনের কোন কোন কর্তা ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন তার মোটামুটি একটা লিস্ট তালিকা আমি এখানে দিচ্ছি। ওয়াশিংটনে অবস্থানকালে তিনি মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন নীতি নির্ধারকের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। এদের মধ্যে প্রথমে যার নাম করতে হয় তিনি অ্যালিসন হুকার। অ্যালিসন হুকার হলেন মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এর পরের নামটা বলি জেমিসন গ্রিয়ার, মার্কিন বাণিজ্য প্রতিনিধি, মানে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ। তারপর আছেন ব্রেন্ডন লিঞ্চ, সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি। এছাড়া আর যিনি বিখ্যাত, যার সাথে তিনি বসেছেন আলোচনায়, তিনি হলেন পল কাপুর, মার্কিন সহকারী স্টেট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট। এছাড়াও তিনি বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের, তার সঙ্গে কোনো মিটিংয়ে বসেননি, বৈঠকে বসেননি, তবে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অংশ নেন। আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন রাষ্ট্রদূত পৃথিবীর যেসব দেশে, শুধু তাই না, সরকার থেকে যাদেরই অ্যাপয়েন্টমেন্ট করা হয় এটা প্রেসিডেন্টের তিনি করেন, মানে ট্রাম্প সাহেব করবেন, কিন্তু সমস্ত এই ধরনের নিযুক্তি কিন্তু সেনেট থেকে তার অ্যাপ্রুভাল নিতে হয়। তাহলে এদের সাথে তিনি বৈঠক করেছেন। ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে তিনি বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হয়ে আসবেন, কিন্তু তার এই শপথ গ্রহণ অনুষ্ঠান এতদিনে হলো কারণ সেনেট থেকে খুব বেশি দিন আগে তার নাম কিন্তু অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হওয়ার পরে কিছুদিন পরেই তিনি শপথ গ্রহণ করলেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এরপরে আসা যাক বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এক এক করে সেই কথাগুলো বলি। প্রথমেই আসি জাতীয় নির্বাচন ও গণতন্ত্র এই বিষয়টায়। ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের
জানিয়েছেন যে পরিস্থিতিটা কেমন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাদের সমর্থনের কথা পুনরায় ব্যক্ত করেছে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করেছে। যদিও এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাপারে কিছু বক্তব্য আছে, সেগুলো পরে বলছি। এছাড়া বাণিজ্য শুল্ক সুবিধা নিয়ে কথা হয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের ওপর আগে বাইডেন আমলে 15 থেকে 16% মতো তখন ছিল শুল্ক আরোপ ছিল। এইটা বর্তমানে 37 থেকে 35, তার থেকে বর্তমানে 20% শুল্কে এসেছে। এর জন্য ডক্টর খলিলুর রহমান মার্কিন বাণিজ্য প্রতিনিধির কাছে প্রস্তাব দিয়েছেন এটা কম করার জন্য। বিশেষ করে যেসব পোশাক তৈরিতে মার্কিন দেশ থেকে, আমেরিকা থেকে তুলা এবং কাঁচামাল নিয়ে এসে ব্যবহার করা হয়, সেগুলোর উপরে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। তৃতীয়ত, সম্প্রতি যুক্তরাষ্ট্র স্বল্প মেয়াদী B1 বিজনেস ভিসার জন্য যে ভিসা বন্ড নীতি চালু করেছে, তা থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন খলিলুর রহমান। মার্কিন পক্ষ বলেছেন তারা বিষয়টি বিবেচনা করবেন। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের অব্যাহত ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে খলিলুর রহমান এই সহায়তা বজায় রাখার আহ্বান জানান। তিনি আবার এনএসের সাথে সাথে তিনি কিন্তু রোহিঙ্গা শরণার্থী বিষয়ে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ। এছাড়া গাজায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা পাঠানো নিয়ে ডক্টর খলিলুর রহমান বলেছেন যে বাংলাদেশ নীতিগতভাবে গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, সেখানে যোগ দেওয়ার কথা বলেছে, মেনে নিয়েছে, আগ্রহ প্রকাশ করেছেন যে হ্যাঁ আমরা যাব। মার্কিন প্রশাসন বাংলাদেশের এই আগ্রহকে স্বাগত জানিয়েছে। এছাড়া বিনিয়োগ অর্থদান বিষয়ে বাংলাদেশের বেসরকারি খাতের জন্য মার্কিন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন DFC থেকে তহবিল পাওয়া এবং সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে মার্কিন বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। কিন্তু এগুলো মূল কারণ নয়। মূল কারণ খলিলুর রহমানের ওয়াশিংটন সফরে মূল বিষয় ছিল বাংলাদেশের নির্বাচনের বিষয়টি ছিল আলোচনার অন্যতম শীর্ষ অগ্রাধিকার এবং পল কাপুর ও এলিসন হুকারের সঙ্গে এই বিষয়ে এককভাবে তাদের এক একজনের সাথে কিংবা আবার যৌথভাবেও দীর্ঘ আলোচনা হয়েছে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে, কিন্তু এই চাওয়ার মধ্যে একটু ভাবের ঘরে চুরি আছে। কিরকম? খলিলুর রহমানের সাথে মার্কিন আন্ডার সেক্রেটারি এলিসন হুকার এবং সহকারী সেক্রেটারি পল কাপুর বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মুখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বললেও আওয়ামী লীগের বিষয়ে কোনো কথাই বলেনি আমেরিকা। এর একটা সহজবোধ্য কারণ আছে। কারণটা হলো শেখ হাসিনার প্রবল জাতীয়তাবাদী চিন্তাধারা বা মনোভাব আমেরিকার স্বার্থের পরিপন্থী। বাংলাদেশে মার্কিন স্বার্থ ব্যাহত হতে পারে যদি নির্বাচনে জিতে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। এখন যখন আমেরিকা বাংলাদেশে তাদের স্বার্থের জালগুলো প্রায় গুটিয়ে এনেছে, সব মাছকে যেমন জালের মধ্যে ধরা পড়েছে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে মার্কিনী স্বার্থের জাল ছিঁড়ে
সব মাছগুলো বেরিয়ে যাক, এটা চায় না আমেরিকা। তাই মুখে বলছে ইনক্লুসিভ ইলেকশন, আর কাজে চাইছে, বুঝিয়ে দিচ্ছে উল্টো। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন, এটাই কিন্তু আমেরিকারও মনের কথা। নইলে আমেরিকার সাহায্য নিয়ে, আমেরিকার ষড়যন্ত্রে, আমেরিকা চায় বলে যে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেছেন, তিনি আমেরিকার কথা এবং ট্রাম্প সাহেবের কথা অস্বীকার করবেন, মানবেন না, এটা কখনো হতে পারে? পারে না। যিনি মাদুরোকে ধরে নিয়ে আসতে পারেন ভেনেজুয়েলা থেকে ধরে আনতে পারেন রাতের বেলা অন্ধকারে, তাকে তার স্ত্রী সমেত, তিনি মোহাম্মদ ইউনূসকে বলছেন ইনক্লুসিভ নির্বাচন করো, ইনক্লুসিভ নির্বাচন করো, আর ইউনূস রাজি হচ্ছেন না, এটা কখনো হতে পারে? আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে খলিলুর রহমানকে বিস্তারিত বলে দিয়েছেন, আমেরিকার তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এই প্রশ্ন ওঠে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা হলে কি ধরনের পরিস্থিতি হতে পারে সেই বিষয়েও খলিলুর রহমানের সঙ্গে আমেরিকার প্রতিনিধিদের আলোচনা হয়েছে। খলিলুর জানান, তেমন হলে যদি সত্যি আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করতে গিয়ে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয়, তাহলে জামায়াত পলিটিক্যালি আরো সুবিধাজনক জায়গায় যেতে পারে। কারণ সময় যত যাবে তখন এই 17 বছর পরে তারেক রহমান ফিরে এসেছেন বলে জনতার মধ্যে যে একটা আবেগ তৈরি হয়েছে, যত দিন যাবে আবেগটা কমতে থাকবে। এবং জামাত কিন্তু তাদের যে শৃঙ্খলাবদ্ধ দল, তারা যেভাবে গত 1.5 বছর ধরে ক্ষমতাকে দখল করে ফেলেছে পুরোপুরি, সেটা তারা আরো দখলের জায়গায় চলে যাবে। সুতরাং সিদ্ধান্ত নেওয়া হয়, এই পরিস্থিতিতে ভারত যত চাপই দিক না কেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের নির্বাচনী ময়দানে প্রবেশের অনুমতি দিলে মূলত লাভবান হবে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগের সপক্ষে অবস্থান না নেয়ার আর একটা কারণ, বাংলাদেশে আমেরিকার স্বার্থ সুরক্ষিত থাকবে বিএনপি তথা তারেক রহমান ক্ষমতায় এলে। বাংলাদেশে আমেরিকা চায় তারেক রহমানের মতো অভিজ্ঞতাহীন এবং আক্ষরিক অর্থে আনাড়ি এবং অসৎ একজন নেতা। অনেকটা ইউনূসের কার্বন কপি কিন্তু তারেক রহমান। এই জায়গায় তারেক একদম ফিট ইউনূসের কার্বন কপি হিসেবে। তারেক যাতে নির্বাচনে জিততে পারেন, কিভাবে নির্বাচনের ফলাফল বিএনপির অনুকূলে আনা যেতে পারে, সে ব্যাপারেও খলিলুর রহমানকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে পল কাপুরের স্পষ্ট নির্দেশ, কোনোভাবেই যাতে জামাতের নেতৃত্বে ইসলামী শক্তি ক্ষমতায় না আসে, আর তার জন্য যা করতে হবে তার একটা রোডম্যাপও খলিলুরকে দিয়েছেন পল কাপুর। মার্কিন গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে পল কাপুর বলেছেন, ভোটের দিন ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করে পুরো নির্বাচনকে রিগিং করতে পারে জামাত এনসিপি জোট। খলিলুর রহমান এই সম্ভাবনা মেনে নিয়েছেন। সেটা যাতে না করতে পারে জামাত ও তার দলবল, তার জন্য পল কাপুর এবং বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ করেন খলিলুর যে এ ব্যাপারে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে যেন মার্কিন সরকারের অবস্থানটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়ে তাকে সরাসরি নির্দেশ দেওয়া হয়। তিনি আরো বলেন, খলিলুর, যে ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের দীর্ঘ যোগাযোগের কথা মাথায় রেখে এই বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখে যুক্তরাষ্ট্র সরকার। আলোচনায়
একটা সময় উঠে আসে যে খলিলুর রহমানের সফরের ঠিক আগেই 5 জন মার্কিন আইন প্রণেতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে চিঠি পাঠিয়েছেন সেই কথাটা, সেখানে ওই মার্কিন আইন প্রণেতারা স্পষ্ট করে লিখেছেন যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব রাজনৈতিক স্টেক হোল্ডার্স, অংশীজন, তাদের অংশগ্রহণ প্রয়োজন। ওই চিঠিতে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে বা নিষিদ্ধ করে নির্বাচন অনুষ্ঠান করার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। তারা মনে করেন প্রধান দলগুলোর অনুপস্থিতিতে নির্বাচন হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন থাকতে পারে এবং থাকবে। ওয়াশিংটনের বৈঠকে মার্কিন কর্মকর্তারা জোর দিয়েছেন যে সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার সমান সুযোগ দিতে হবে। মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থান হলো নির্বাচনটি এমন হতে হবে যা বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হয় এবং যেখানে সব বড় রাজনৈতিক পক্ষ অংশ নেওয়ার সুযোগ পায়। তারাও মনে করে যে অংশগ্রহণমূলক না হলে সেই নির্বাচন 2024 কিংবা 18 নির্বাচনের মতো দীর্ঘ তা প্রশ্ন চিহ্ন তুলে দেবে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে না দেশে। তবে এখানে যে ভাবের ঘরে চুরি আছে, মনে এক আর মুখে আর এক মার্কিন যুক্তরাষ্ট্রের, সে কথা আগেই বলেছি। আলোচনা প্রসঙ্গে আওয়ামী লীগ নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে ভোট, সে ব্যাপারেও আলোচনা হয়েছে। এই প্রশ্ন খলিলুর রহমানকে করা হলে তিনি নাকি বলেন তাদের ধারণা 40% মতো ভোট পড়বে। আওয়ামী লীগ নেতৃত্ব দলের নেতাকর্মীদের বার্তা দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে যেন আওয়ামী লীগ সমর্থকরা ভোট বয়কট করে। এর একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক কারণ আছে। কারণ জামাতকে হারাতে আজ যদি বিএনপিকে ভোট দিতে পারে আওয়ামী লীগের ভোটাররা, তাহলে যে কথা বলা হচ্ছে, অনেকেই যেটা ভাবছেন, সেটা হলে আওয়ামী লীগের ভোটার বেশ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আওয়ামী লীগ এটার বিরোধিতা করছে। একই কথার পুনরাবৃত্তি করলেন কলকাতায় এক আওয়ামী লীগ নেতা। তিনি আজ গতকাল সন্ধ্যেবেলায় তিনিও বললেন 24 নির্বাচনে ভোট পড়েছিল 40% মতো। আমরা চাই তার চেয়ে কম ভোট পড়ুক এবার, তাহলে আওয়ামী লীগ বলতে পারবে এই নির্বাচনে মানুষের সায় নেই, সুতরাং এই নির্বাচন মান্য নয়। তিনি জানালেন বাংলাদেশের প্রতিটি আওয়ামী লীগ সমর্থককে শেখ হাসিনার পক্ষ থেকে দলের তার এই সিদ্ধান্তেও জানানো হয়েছে যে সবাই আওয়ামী লীগ সমর্থক কর্মী তারা যেন বয়কট করে এই ভোট। এখন সেটা যদি হয় তাহলে বোঝা যাবে 40% মতন যদি ভোট পড়ে, তাহলে বোঝা যাবে মানুষের সায় নেই এই ভোটে। কারণ এই একই অভিযোগ উঠেছিল 2024 শেখ হাসিনার বিরুদ্ধে। সুতরাং এবার যদি এই হয়, আজ না হোক কাল এই নির্বাচন যদি হয়, যার সম্ভাবনা খুব বেশি অন্তত এই মুহূর্তে, তাহলে এই সরকারকে ভেঙে দিয়ে নতুন করে ভোটের ব্যবস্থা করতেই হবে এবং তখন আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশ নেবে। গাজার ইসরায়েল ইস্যু বরাবরই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে খুব স্পর্শকাতর বিষয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন, তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানার পরেই সরকারের আকস্মিক এমন সিদ্ধান্ত নিয়ে কূটনীতি থেকে শুরু করে রাজনীতি, এমনকি বাংলাদেশের বাহিনীগুলোতে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
প্রশ্ন উঠেছে এমন এক সময় বাংলাদেশ এই প্রস্তাব দিয়েছে যখন সৌদি আরব, কাতার, জর্ডান, ইরানের মতো মধ্যপ্রাচ্যের বড় মুসলিম দেশগুলো যখন বাহিনীতে সৈন্য পাঠানোর ক্ষেত্রে না করে দিয়েছে, সেখানে বাংলাদেশের একটা অনির্বাচিত সরকার কেন এমন স্পর্শকাতর বিষয়ে আগ বাড়িয়ে আগ্রহের কথা জানাতে গেল? এমনকি ইউনূস সরকারের সবচেয়ে কাছের বন্ধু পাকিস্তানেরও এ বাহিনীতে যোগ দেয়া হচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গাজা ও ইসরায়েল খুবই স্পর্শকাতর ইস্যু। সেখানে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে, ক্যাবিনেটে কোনো ধরনের প্রস্তাব না এনে অন্তর্বর্তী সরকার কি কারণে জেঁচে গিয়ে এমন প্রস্তাব দিল? অনেকের আশঙ্কা, সেফ এক্সিটের সময় ঘনিয়ে আসায় অধ্যাপক ইউনূস মার্কিন প্রশাসনকে খুশি করতে এমন প্রস্তাব দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। হাজার হাজার মানুষকে হত্যার পর উপত্যকার প্রায় সবকিছু ধ্বংস করে দিয়ে গাজায় কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি। সেই যুদ্ধবিরতিও গাজাবাসীর দুর্দশা কমাতে পারেনি, অব্যাহত আছে হত্যাযজ্ঞ। তবে এর মধ্যে গত নভেম্বরের মাঝামাঝিতে আলোচনার কেন্দ্রে আসে মার্কিন প্রেসিডেন্টের 20 দফা প্রস্তাবের এক পরিকল্পনা। গত 17 নভেম্বর ট্রাম্পের সেই 20 দফা শান্তি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পায়। প্রস্তাবে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। এই বাহিনী পরিচালনার জন্য একটি সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক তদারকি সংস্থা গঠন করা হয়েছে, যার নাম বোর্ড অফ পিস। এই বোর্ডের বিশেষত্ব হলো এটি সরাসরি জাতিসংঘের একক কমান্ডে পরিচালিত হওয়ার পরিবর্তে একটি স্বাধীন আন্তর্জাতিক প্রশাসনিক সত্তা হিসেবে কাজ করবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার নিরাপত্তায় সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কিনা তার উপর নজর রাখবে আন্তর্জাতিক এই বাহিনী। তবে বাস্তবতা হলো এই বাহিনী কাজ করবে ইসরায়েল ও মিশরের সঙ্গে। মূলত ইসরায়েলের অনুমোদন ছাড়া এখানে কোনো কিছু হওয়ার সুযোগ নেই। ইসরায়েলের লক্ষ্য গাজাকে অস্ত্রমুক্ত করা, গাজায় পুলিশকে প্রশিক্ষণ দেওয়া, সীমান্তে সুরক্ষা দেওয়া, উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করে নিরাপত্তা বজায় রাখা, বেসামরিক লোকজনকে সুরক্ষা দেওয়া, মানবিক কার্যক্রম চালানো সহ নানা দায়িত্ব পালন করবে এই আইএসএফ বা বহুজাতিক বাহিনীটি। গাজা নিরাপত্তা সংক্রান্ত অনেক দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে আইএসএফ। বিশেষজ্ঞরা মনে করছেন এই ম্যান্ডেটে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা মূলত হামাসকে নিষ্ক্রিয় করার একটি কৌশলগত পথ। 19 বছর ধরে এসব দায়িত্ব পালন করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। 2006 সাল থেকে গাজা শাসন করছে সংগঠনটি। উপত্যকাটির সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত সেবা ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে তারা। সে কারণে হামাস ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা টেলিগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, এই জোট গাজা উপত্যকার উপর একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। হামাস বারবার বলেছে তারা দায়িত্ব ছাড়লেও অস্ত্র ছাড়তে রাজি নয়। দর্শক, অধ্যাপক ইউনূস সরকারের ঘনিষ্ঠ বন্ধু দেশ পাকিস্তান বলেছে তাদের সৈন্যরা হামাসকে নিরস্ত্র করার কোনো অভিযানে অংশ নেবে না। এটি তারা ফিলিস্তিনিদের নিজস্ব আইন প্রয়োগকারী সংস্থার কাজ বলে মনে করে। আর তাতে চটেছে ইসরায়েল। পাকিস্তানের ব্যাপারে আপত্তি জানিয়েছে দেশটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বলেছেন, যুদ্ধ শেষ হয়নি এবং হামাসকে নিরস্ত্র করা হবে। শুধু পাকিস্তান নয়, বিশ্বের মুসলিম দেশগুলো এই বাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে না করে দিয়েছে। সৌদি আরব স্পষ্ট করে দিয়েছে তারা গাজায় কোনো আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে তাদের সৈন্য পাঠাবে না। তাদের আপত্তির প্রধান কারণ হলো টু স্টেট সলিউশন। সৌদি আরবের দাবি, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ এবং রাজনৈতিক সমাধান ছাড়া তারা গাজায় কোনো নিরাপত্তার দায়িত্ব নেবে না। আবার দেশটি চায় না তাদের সৈন্যদের গাজাবাসীর দখলদার বাহিনীর সহযোগী হিসেবে দেখুক। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম দেশ যারা মূলত মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত, সে কাতারও এই বাহিনীতে সেনা পাঠাতে রাজি নয়। তারা মনে করে সামরিক হস্তক্ষেপের চেয়ে রাজনৈতিক সংলাপ এবং ত্রাণ কার্যক্রমে তাদের মূল অগ্রাধিকার হওয়া উচিত। জর্ডান ঐতিহাসিকভাবে ফিলিস্তিনি ইস্যুতে খুবই স্পর্শকাতর। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি একাধিকবার বলেছেন যে জর্ডান গাজায় কোনো আরব বা আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অংশ হবে না। তাদের ভয়, এতে করে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রক্রিয়ায় তারা সহযোগী হয়ে পড়তে পারে। ইরান এবং তার মিত্র দেশগুলো এই প্রস্তাবিত বাহিনীকে পশ্চিমা দেশগুলোর একটি চাল হিসেবে মনে করে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার বলেছেন তারা গাজার মাটিতে তুর্কি সেনাদের উপস্থিতি
কোনোভাবেই মেনে নেবেন না। আরব আমিরাতের সরকারি কর্মকর্তা আনোয়ার গার্গাস আল জাজিরাকে বলেছেন এই বাহিনীতে তার দেশ অংশ নেবে না। বিবিসির একটি খবরে বলা হয়েছে আইএসএফ এর মিশনের পরিধি অস্পষ্ট, কারণ দেশগুলো এই সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন যে আইএসএফ মোতায়েনের বিষয়ে পক্ষগুলোর মধ্যে কোনো চুক্তি না হলে তাদের বাহিনী হামাস যোদ্ধাদের মুখোমুখি হতে পারে। এই বিরোধপূর্ণ ইস্যুতে খবর হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মার্কিন সরকারের কাছে এই বাহিনীতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। 10 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যালিসন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই প্রস্তাব দিয়েছেন। জবাবে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এ বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী বলে সরকারের প্রেস রিলিজে দাবি করা হয়েছে। প্রশ্ন হলো সরকারের ঘোষিত সময় অনুযায়ী এই সরকারের মেয়াদ আছে মাত্র 32 দিন। অধ্যাপক ইউনূসের সরকার কোনো নির্বাচিত সরকারও নাই, এমনকি তাদের এই বাহিনীতে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রস্তাবও দেওয়া হয়নি, কোনো ধরনের চাপও দেয়নি ট্রাম্প প্রশাসন। তার চেয়ে বড় কথা হলো মুসলিম প্রধান বাংলাদেশে গাজা একটি স্পর্শকাতর ইস্যু। গাজার মানুষের উপর যখন আক্রমণ হয় তখন বাংলাদেশে বড় বড় প্রতিবাদ সমাবেশ হয়। সরকার অনেক মিত্র ফিলিস্তিনি পতাকাকে মাফলার বানিয়ে শোডাউন করে থাকে। এমন পরিস্থিতিতে একটি অনির্বাচিত সরকার কেন যেচে গিয়ে মার্কিন প্রশাসনকে এমন প্রস্তাব দিল? বিবিসি বাংলার খবরে বলা হয়েছে মার্কিন প্রশাসন থেকে একের পর এক যেসব চাপ আসছে, অনেকের ধারণা শেষ মুহূর্তে সেসব সামলাতে গিয়ে সরকারের দিক থেকে ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার চেষ্টার অংশ হিসেবে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় সামিল হওয়ার আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এতদিন এসব চাপের মধ্যে ছিল বাণিজ্য শুল্ক থেকে শুরু করে চীনের থেকে দূরে থাকার বিষয়, কিন্তু সম্প্রতি যোগ হয়েছে ভিসা বন্ড, তারপর 5000 বাংলাদেশি প্লেনে তুলে দেবে এমন খবর। সরকার তো জানে যে তার মেয়াদ আর মাত্র 1 মাস, সেখানে কেন আমেরিকাকে খুশি করতে হবে? দর্শক, এর আগে দেশের রাজনৈতিক দল ও প্রতিরক্ষা বাহিনীর আপত্তি সত্ত্বেও অধ্যাপক ইউনূস ও তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাখাইন করিডোর দিতে চেয়েছিল। এ নিয়ে জল অনেক ঘোলা হওয়ার পর সবশেষ সেনাপ্রধানের কড়া বাণীতে পিছু উঠেছিল সরকার। পরে অস্বীকারই করে বসে এ ধরনের কোনো আলোচনাই হয়নি। অনেকের আশঙ্কা তখন যেমন বিদেশি বন্ধুদের খুশি করতে সরকার মরিয়া ছিল, এবারও কি এমন কিছুর জন্য জনাব খলিলুর রহমান দেশের জন্য স্পর্শকাতর এমন ইস্যুতে প্রস্তাব দিলেন? বিষয়টি স্পর্শকাতর হওয়ার সত্ত্বেও সরকার বিষয়টি নিয়ে দেশের কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা পর্যন্ত করেনি। সরকারের সূত্রগুলো বলছে এটি নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। সামরিক সূত্রগুলো বলছে এ ধরনের প্রস্তাবের বিষয়ে আগের মতোই বাহিনীগুলোকে কিছুই জানানো হয়নি। বিশ্লেষকরা মনে করেন পাকিস্তান সহ কয়েকটি মুসলিম দেশ এই বাহিনীতে অংশ নিচ্ছে না, কারণ এই বাহিনীর মূল লক্ষ্য হলো হামাসকে নিরস্ত্র করা। বাংলাদেশের সাধারণ মানুষ ফিলিস্তিনিদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। বাংলাদেশ যদি সেখানে গিয়ে ইসরায়েলের হয়ে শান্তি রক্ষা করে তবে তা নিজ দেশ থেকে ব্যাপক বিক্ষোভের জন্ম দিতে পারে। বিষয়টি সরকারের জানা থাকার সত্ত্বেও কেন একটি অনির্বাচিত সরকার তার বিদায়ের মাত্র 1 মাস আগে এমন প্রস্তাব দিল, সেটি এখন নানা মহলে বড় বিস্ময়। সরকারের যেখানে সেফ এক্সিট নিশ্চিত করার কথা, সেখানে পরবর্তী সরকারের জন্য কঠিন হবে এমন প্রস্তাব কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিলেন? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।